প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন কোনো ইয়ারের নতুন একটি কোর্স নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ক্লাস নিতে। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর কোর্সে এপিডেমিওলজি কোর্সের উপর একটি ক্লাস নেব। আগের ক্লাসে আমি তোমাদের এপিডেমিওলজি সম্পর্কে অনেক কিছু বলেছিলাম এবং এপিডেমিওলজির কিছু ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলেছিলাম। তার আগে আমার ক্লাসটা হচ্ছে আজকের টপিকগুলা দেখার আগে, কোর্সটা শুরু করা, ক্লাস হচ্ছে কি কি পড়াবো সেটার আগে আমি হচ্ছে ফর্মালিটি হিসেবে আমার পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলো তাহলে আমরা ফার্স্টই দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি কি টপিকের উপরে বা হচ্ছে আউটলাইন গুলা কি কি, আমরা কি কি টপিকের উপর আজকে হচ্ছে ক্লাসটা কন্ডাক্ট করতে যাচ্ছি। তো আজকে আমরা দেখব বেসিস অফ এপিডেমিওলজিক রিসার্চ, টাইপস অফ এপিডেমিওলজিক স্টাডিজ অর রিসার্চ, এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন, অবজারভেশনাল স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডি এবং অ্যানালাইটিক্যাল স্টাডি। এগুলোর উপর মোটামুটি আজকে আমরা একটু ব্রিফ করার চেষ্টা করব। তো চলো আমরা চলে যাই আমাদের হচ্ছে টপিক গুলাতে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বেসিস অফ এপিডেমিওলজিক রিসার্চ। একটা এপিডেমিওলজির যে রিসার্চ করার জন্য আমরা সাধারণত যে দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে হচ্ছে রিসার্চগুলো হয়ে থাকে, সেই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন আর হচ্ছে র্যান্ডম অ্যালোকেশন অফ ট্রিটমেন্ট। অর্থাৎ যখন আমরা কোনো ট্রিটমেন্ট আমার সাবজেক্টকে দিতে যাব, সাবজেক্ট বলতে হচ্ছে এখানে হচ্ছে কোনো পেশেন্ট বা কোনো একটা কিছু সংখ্যক পেশেন্ট বা হচ্ছে পপুলেশন, এরা হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্টকে যখন আমি কোনো হচ্ছে ট্রিটমেন্ট দিতে যাব, সেই ট্রিটমেন্টটা আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড কিনা সেটা একটা ইস্যু। ঠিক আছে, তারপরে আসি র্যান্ডম অ্যালোকেশন অফ ট্রিটমেন্ট। এটা হচ্ছে যে আমি যে ট্রিটমেন্টটা আমার সাবজেক্টকে দিতে যাচ্ছি, সেই দেওয়াটা র্যান্ডমলি হচ্ছে কিনা, যে এটা কোনো হচ্ছে আগে থেকে আমার হচ্ছে এটা আমরা র্যান্ডমলি দিচ্ছি কিনা, যে এই ট্রিটমেন্টটা একে দিচ্ছি, এই ট্রিটমেন্টটা ওকে দিচ্ছি, সেটা র্যান্ডমলি ঘটছে কিনা, সেটা কি হচ্ছে উদ্দেশ্যকৃত ভাবে হচ্ছে নাকি হচ্ছে আরবিট্রারি হচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা বেসিসের উপর হচ্ছে মেইনলি আমরা এপিডেমিওলজিক্যাল রিসার্চ গুলা করে থাকি, অর্থাৎ আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন এবং র্যান্ডম এলোকেশন অফ ট্রিটমেন্ট। এই দুইটা হচ্ছে আমার এপিডেমিওলজিক যে রিসার্চ গুলো আছে সেটা দুইটার মেইন বেসিক ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে এপিডেমিওলজিক স্টাডিজ বা রিসার্চের কিছু টাইপসে। যে সাধারণত আমাদের এপিডেমিওলজিক স্টাডিজ বা রিসার্চ গুলা কি কি ধরনের হতে পারে। প্রধানত আমাদের হচ্ছে 3 ধরনের এপিডেমিওলজিক স্টাডিজ বা রিসার্চ রয়েছে: অবজারভেশনাল, এক্সপেরিমেন্টাল এন্ড কোয়াসি এক্সপেরিমেন্টাল। এখন আমরা এই অবজারভেশনাল, এক্সপেরিমেন্টাল এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডিগুলা হচ্ছে আর কতভাবে হচ্ছে বিস্তৃত হতে পারে সেটা একটু দেখে নিই। দেখো, বাম পাশে প্রথমেই দেখো এক্সপেরিমেন্টাল স্টাডি আছে, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি, অবজারভেশনাল স্টাডি, যেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যেই 3 ধরনের টাইপ আমাদের হচ্ছে রয়েছে। এখন এই 3 ধরনের টাইপ অফ স্টাডির মধ্যে হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি আর কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি, এই দুইটা স্টাডি টাইপ সাধারণত ক্লিনিক্যাল ট্রায়াল বেসড। অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল জিনিসটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে একটু পরে বোঝাচ্ছি, আগে হচ্ছে বাকি জিনিসগুলো আমি একটু দেখিয়ে নিতে চাচ্ছি। দেখো, ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্ভুক্ত হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। আর এরপরে যে স্টাডি টাইপটা আছে অর্থাৎ অবজারভেশনাল স্টাডি, এইটা মূলত ডেসক্রিপটিভ স্টাডি এবং অ্যানালাইটিক্যাল স্টাডি, এই দুইটা স্টাডির সংমিশ্রণেই হচ্ছে অবজারভেশনাল স্টাডিটা হয়ে থাকে। এখন এর মধ্যে যে ডেসক্রিপটিভ পোর্শনটা আছে সেটা মেইনলি ফোকাস করে হচ্ছে টাইম, প্লেস এবং পার্সনের উপরে। আর অ্যানালাইটিক্যাল স্টাডি হচ্ছে 3 ধরনের অ্যানালাইটিক্যাল স্টাডি আছে, সেগুলো হচ্ছে কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডি। আজকের ক্লাসে আমরা
এক্সপেরিমেন্টাল স্টাডি, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি এবং অবজারভেশনাল স্টাডি। সাথে অবজারভেশনাল স্টাডি যে দুই ধরনের স্টাডিরই হচ্ছে সংমিশ্রণ, অর্থাৎ ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক। এইগুলো মোটামুটি হচ্ছে একটা প্রাথমিক ধারণা বা হচ্ছে একটা বেসমেন্ট নেওয়ার চেষ্টা করবো যে এক্সপেরিমেন্টাল স্টাডি জিনিসটা কি, কোয়াস এক্সপেরিমেন্টাল স্টাডি জিনিসটা কি, বা কি ঘটে এখানে, অবজারভেশনাল স্টাডিটা আসলে কি, আর হচ্ছে ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যালে হচ্ছে আমাদের স্টাডি টাইপটা কিরকম, এখানে আমরা কি কি করে থাকি, স্টাডি ডিজাইনটা কিরকম, এগুলো হচ্ছে দেখবো। তো ফার্স্টেই আমি আসি এক্সপেরিমেন্টাল স্টাডি এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। এই দুইটার কথা যখন আমি প্রথমে বলেছি, ফার্স্টে আমি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়টা বলেছি এবং বলেছি যে এই দুইটা স্টাডিতে ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়টা হচ্ছে আসে, এই দুইটা স্টাডিতে ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবহার করা হয়। তো এখন তোমাদের প্রথমতই মনে প্রশ্ন আসবে যে ক্লিনিক্যাল ট্রায়াল জিনিসটা কি। তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হচ্ছে এই করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য গ্লোব বায়োটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান প্রধান, উনি হচ্ছে বলেছেন যে আমরা হচ্ছে করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে হচ্ছে সক্ষম হয়েছি। তো এখন তারা কিন্তু যখন ওই প্রতিষ্ঠান প্রধান যখন হচ্ছে ব্রিফ করছিলেন, তখন কিন্তু কিছু কথা বলছিলেন যে আমরা কিছু প্রাণীদের উপরে হচ্ছে আমরা এই ভ্যাকসিনটি প্রয়োগ করেছি, সেটা সফল হয়েছে। তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু স্টেপের কথা কিন্তু উনি উল্লেখ করছিলেন। ঠিক আছে, এখন একটা ভ্যাকসিন যখন আবিষ্কার করার পথে থাকে বা একটা ভ্যাকসিন যখন আবিষ্কার করার জন্য হচ্ছে উদ্যোগ নেওয়া হয়, তখন আমরা এই ক্লিনিক্যাল ট্রায়াল জিনিসটা ব্যবহার করে থাকি। এই যে একটা ভ্যাকসিন আবিষ্কারের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে হচ্ছে কতগুলো ধাপ আছে। যেমন হচ্ছে ধাপগুলো আমি একটু বলছি, খুব সংক্ষেপে বলছি বিষয়টা। যেমন প্রথমেই যে ভ্যাকসিনটা আমরা হচ্ছে তৈরি করলাম একটা রোগকে প্রতিরোধ করার জন্য, প্রথমেই সেটা কিছু প্রাণীর উপরে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, প্রাণীর উপর অ্যাপ্লাই করা হয়। প্রাণীর উপর অ্যাপ্লাই করার পর যখন সেটার সফলতা পাওয়া যায়, তখন আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে চলে যাই। সেকেন্ড স্টেপে গিয়ে হয়তো আমরা হচ্ছে কিছু কিছু সংখ্যক লোককে বেছে নেই, যে কিছু সংখ্যক লোককে বেছে নিয়ে তাদের উপর সেই ভ্যাকসিনটা অ্যাপ্লাই করে দেখি যে সেটা ফলপ্রসূ হয়েছে কিনা। ঠিক আছে, সেটা কিছু সংখ্যক লোকের উপরে, কিছু সংখ্যক। তবে এক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য যে যেই কিছু সংখ্যক লোকের উপরে আমি হচ্ছে এই হচ্ছে এক্সপেরিমেন্টটা করছি যে হ্যাঁ আমার ভ্যাকসিনটা কাজে দেয় কিনা, সেই কিছু সংখ্যক লোকের কিন্তু এখানে সম্মতি থাকতে হবে। তাদের সম্মতি ছাড়া কিন্তু তাদের ইন্টারেস্ট থাকতে হবে যে হ্যাঁ তুমি যে ভ্যাকসিনটা আবিষ্কার করার চেষ্টা করছো, সেটার হচ্ছে ট্রায়াল হিসেবে বা হচ্ছে এক্সপেরিমেন্টের অংশ হিসেবে আমি এটা নিতে রাজি আছি। ঠিক আছে, তো যখন আমার সেকেন্ড স্টেপে কিছু অল্প সংখ্যক কিছু লোকের টেস্ট যে আমরা করছি, ট্রায়ালটা যে আমরা করছি, সেটা যখন আমার সাকসেসফুল হয়, তখন আমি আমার সেই কিছু সংখ্যক লোক থেকে আমার পরিসরটা আরেকটু বড় করি। আরেকটু বড় করে হচ্ছে আরেকটু বড় স্টেজে যাই। ঠিক আছে, যে এখন আমি আরেকটু বড় পরিসরে অ্যাপ্লাই করে দেখি আমার ভ্যাকসিনেশনটা কাজে দিচ্ছে কিনা। তারপরে স্টেপে হয়তো আমি একটা মানে কোনো হচ্ছে পুরো দেশ বা হচ্ছে পুরো দেশের জন্য যখন বা হচ্ছে পুরো একটা এরিয়া বা সাবকন্টিনেন্ট যেটাই মানে হচ্ছে আরো ভাস্ট এরিয়াতে অ্যাপ্লাই করে যখন দেখি যে হ্যাঁ ইটস ওকে, এখন এটা ফলপ্রসূ হয়েছে সম্পূর্ণভাবে, একেবারে হচ্ছে 3-4টা স্টেপ পার হয়ে একেবারে লাস্ট স্টেপে গিয়ে যখন আমরা দেখছি হ্যাঁ ভাস্ট পরিমাণ লোকের হচ্ছে এই ভ্যাকসিনটা হচ্ছে রোগ থেকে আমাকে কিউর দিচ্ছে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে সাধারণত বলি যে ইয়াস এই ভ্যাকসিনটা এই রোগের জন্য এখন থেকে ব্যবহৃত হবে, এটা প্রতিষেধক, এটাই হচ্ছে এখন থেকে এই রোগে আক্রান্ত হলে এই ভ্যাকসিনটা আমরা ব্যবহার করে থাকবো। এই যে পুরো প্রসেসটা করছি, প্রথমে প্রাণীর উপরে, তারপরে কিছু সংখ্যক লোকের উপরে, তারপরে পরিধি বৃদ্ধি করে আরো কিছু বেশি সংখ্যক লোকের উপরে, এই পুরো হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটা করছি, যে ভ্যাকসিনটা অ্যাপ্লাই করে করে, এই পুরো প্রসেসটাই হচ্ছে আমার ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি যে আমার ভ্যাকসিনটা কতটা কার্যকর। ঠিক আছে, সাধারণত দেখা যায় যেসব ভ্যাকসিন, অনেক ভ্যাকসিন দেখা যায় প্রথম স্টেপে প্রাণীদের উপরে যেটা হচ্ছে সেখানেই হচ্ছে থেমে যায়, সাকসেসফুল হয় না। কোনো ভ্যাকসিন হয়তো দেখা যায় দ্বিতীয় স্টেপে গিয়ে হচ্ছে আর ফ্রুটফুল হচ্ছে না, কোনোটাতে হয়তো তৃতীয় স্টেপে গিয়ে হচ্ছে বাধা পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর ফোর্থ স্টেপে যাওয়া হচ্ছে না, লাস্ট স্টেপে যাওয়া হচ্ছে না। সো হচ্ছে এই পুরো প্রসেসটাই হচ্ছে আমার ক্লিনিক্যাল ট্রায়াল।
তো এই ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়টা এক্সপেরিমেন্টাল স্টাডি এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি এই দুইটা স্টাডিতেই হচ্ছে মানে হয় আর কি, ঠিক আছে। তো এরপরে আমি আসি হচ্ছে এখন আমি প্রত্যেকটা স্টাডি টাইপ ক্লিনিক্যাল ট্রায়ালটা আমার বোঝানো হয়ে গেছে, তো এখন আমি প্রত্যেকটা স্টাডি একটু তোমাদেরকে ব্রিফ করার চেষ্টা করব। আসো প্রথমেই আসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে আমি যে ট্রিটমেন্টটা বা যে ভ্যাকসিনটা বা যে ওষুধটা হচ্ছে অ্যাপ্লাই করব সেটা অবশ্যই আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড হতে হবে। হ্যাঁ, আর হচ্ছে আমি যে সাবজেক্টকে দিব অর্থাৎ যারা আমার হচ্ছে ট্রিটমেন্টটা নিবে, ঠিক আছে, তাদের মধ্যে আমি সেই প্রয়োগটা র্যান্ডমলি করব, র্যান্ডম এলোকেশন হবে, ট্রিটমেন্টের অ্যালোকেশনটা র্যান্ডমলি হবে সাবজেক্টের প্রতি, ঠিক আছে। তাহলে কি স্টাডি ফ্যাক্টরটা আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড হবে আর র্যান্ডমলি অ্যালোকেটেড হবে সাবজেক্টের প্রতি, ঠিক আছে। আর এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনের আমার আরেকটা নাম আছে যেটা হচ্ছে সংক্ষেপে বলা হয় RCCT ডিজাইন, অর্থাৎ র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। আমি পরবর্তী স্লাইডে এই RCCT এর বোঝানোর জন্য বা এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনটা বোঝানোর জন্য একটি এক্সাম্পল ব্যবহার করব চিত্র সহকারে। আশা করি ওইটি দেখার পরে তোমাদের হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে সাধারণত আমার দুটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ইন্টারভেনশন গ্রুপ, আরেকটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। দুই ধরনের গ্রুপ থাকে, দুইটা বলাটা ঠিক হবে না, দুই ধরনের গ্রুপ থাকে, একটা ইন্টারভেনশন গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এখন ইন্টারভেনশন গ্রুপে কি, ইন্টারভেনশন গ্রুপ কোনটা? ইন্টারভেনশন গ্রুপ হচ্ছে যারা আমার ট্রিটমেন্টটা রিসিভ করছে তারা হচ্ছে আমার ইন্টারভেনশন গ্রুপ, আর কন্ট্রোল গ্রুপ হচ্ছে যারা আমার হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টটা রিসিভ করছে তারা। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ট্রিটমেন্ট রিসিভ করছে, এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট যারা রিসিভ করছে তারা ইন্টারভেনশন। তো এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টটা কি আর নন এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টটা কি? এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট হচ্ছে যে হ্যাঁ আমি জানি যে এই ভ্যাকসিনটা বা এই ওষুধটা এই রোগের জন্য হচ্ছে উপকারী একটা হচ্ছে তোমার ইফেক্ট ফেলতে পারে, এটা মোটামুটি আমি হচ্ছে জেনে দিচ্ছি যে একটা এক্সপেরিমেন্ট করা আমার এটা, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট যে গ্রুপটাকে আমি দিচ্ছি সেই গ্রুপটা হচ্ছে আমার ইন্টারভেনশন গ্রুপ। আর হচ্ছে আমি ঠিক নর্মাল একটা জিনিস হচ্ছে জাস্ট এমনি দিয়ে দিলাম, এটা আসলে এই রোগের জন্য না, বা হচ্ছে এটা আসলে এমন একটা জিনিস যেটার হচ্ছে কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু এই রোগের জন্য অ্যাপ্লিকেবল না, এরকম কোন একটা জিনিস নন এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট যেটা সেটাকে আমি দিব হচ্ছে যে গ্রুপটাকে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। এখন এখানে দেখো কন্ট্রোল গ্রুপে আমি উদাহরণ হিসেবে প্লাসেবো কথাটা উল্লেখ করেছি। প্লাসেবো জিনিসটা কি এটা তোমরা জেনে রাখো। প্লাসেবো হচ্ছে এটা আসলে তোমাদের হয়তো শুনলে একটু হাস্যকর মনে হতে পারে কিন্তু এটাই আসলে সত্যিকার অর্থে এটাই হয়। প্লাসেবো হচ্ছে তোমার আটা ময়দা এগুলা দিয়ে হচ্ছে গোল গোল বড়ির মতো আর কি হচ্ছে একটা জিনিস, গ্রামাঞ্চলে হয়তো এমনিতেই হচ্ছে খাওয়া হয়, জাস্ট হচ্ছে আটা ময়দা দিয়ে তৈরি, হচ্ছে এটার কোনো হচ্ছে ওষুধি গুণ নাই, ঠিক আছে। এটাকে হচ্ছে সংক্ষেপে বলা হয় হচ্ছে প্লাসেবো। হ্যাঁ, তো এই গেল যে কন্ট্রোল গ্রুপকে আমরা যেটা দিব সেটা সেরকম কোনো হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট দিব, যেমন প্লেসেবো দিতে পারি, এটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপকে দিব। আর এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট আমি দিব আমার ইন্টারভেনশন গ্রুপকে। হচ্ছে এই দুই ধরনের গ্রুপ হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে পাবো। তো এরপরে আসি এই এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যান্ড ডাবল ব্লাইন্ড স্টাডি। এই স্টাডিটা হচ্ছে সিঙ্গেল স্টাডি হতে পারে অথবা সিঙ্গেল ব্লাইন্ড স্টাডি হতে পারে অথবা ডাবল ব্লাইন্ড স্টাডি হতে পারে। এখন এটা জিনিসটা কি? সিঙ্গেল ব্লাইন্ড স্টাডি হচ্ছে যে এই যে আমার এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে যারা ট্রিটমেন্ট হচ্ছে দুইটা পক্ষ, একটা হচ্ছে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, আরেকটা পক্ষ হচ্ছে যে আমার ট্রিটমেন্টটা নিচ্ছে, ঠিক আছে। এখন আমি যখন এক্সপেরিমেন্ট করার জন্য ট্রিটমেন্টটা দিচ্ছি, এখন আমি যদি সেটা জেনেও দিতে মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে যাদেরকে যে সাবজেক্টকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, যেমন আমি 2-3টা ট্রিটমেন্ট আমার কাছে আছে, 2-3টা ট্রিটমেন্টই হচ্ছে আমি 10টা সাবজেক্টকে দিব, ঠিক আছে। তো আমি আসলে জানি না, যদি আমি না জানি যে হ্যাঁ কোন সাবজেক্টকে আমি কোন ট্রিটমেন্টটা দিচ্ছি, যদি আমি র্যান্ডমলি জাস্ট দিই, আমি আগে থেকে জানি না কিন্তু র্যান্ডমলি জাস্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু ব্লাইন্ড, আমি জানি না যে হচ্ছে ঠিক কোন স্পেসিফিক
কোন ট্রিটমেন্টটা কোন স্পেসিফিক সাবজেক্টকে দিচ্ছি এই বিষয়ে আমি ব্লাইন্ড। হ্যাঁ, অথবা আরেকটা হতে পারে যে যে সাবজেক্ট আমার ট্রিটমেন্টটা নিচ্ছে ওরা আসলে জানে না যে যে 3-4টা ট্রিটমেন্ট আছে 3-4টা ট্রিটমেন্টের মধ্যে কোন ট্রিটমেন্টটা আমাকে দেওয়া হচ্ছে, তারা ব্লাইন্ড, তারা জানে না। ঠিক আছে, এই যে কোনো একটা পক্ষ, যে কোনো একটা পক্ষ যদি ব্লাইন্ড হয়ে থাকে এই স্টাডির সময় যে হ্যাঁ ট্রিটমেন্ট কোনটা দেওয়া হচ্ছে, কাকে কোনটা দেওয়া হচ্ছে, এই বিষয়টাতে যদি ব্লাইন্ড থাকে যে কোনো একটা পক্ষ, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সিঙ্গেল ব্লাইন্ড স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে এই সিঙ্গেল ব্লাইন্ড স্টাডিটা হয়ে থাকে। আরেকটা স্টাডি এই এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে হয়ে থাকে, সেটা হচ্ছে ডাবল ব্লাইন্ড স্টাডি। এর মানে হচ্ছে যে ট্রিটমেন্ট দিচ্ছে আর হচ্ছে যে সাবজেক্ট ট্রিটমেন্ট নিচ্ছে, দুই পক্ষের কেউই জানে না কে কোন ট্রিটমেন্টটা নিচ্ছে আর হচ্ছে কে কোন ট্রিটমেন্টটা পাচ্ছে। তো এই গেল হচ্ছে মোটামুটি আমার এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। আর এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনের মেইন বেসিক যেটা বা মেইন বেসমেন্ট যেটা, সেটা হচ্ছে RCCT অর্থাৎ র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। তো আমরা এখন চলে যাই একটা উদাহরণে। আচ্ছা, এখানে একটা দেশের আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট স্কেল আপ ট্রায়াল করা হয়েছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন, আগেই বলেছি এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল। তো এইখানে এই ট্রায়ালটা আমরা করব যে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট স্কেল আপ ট্রায়াল। এইটা হচ্ছে যে একটা দেশে এই ট্রায়ালটা করার চেষ্টা করা হয়েছে, এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করার চেষ্টা করা হয়েছে, যেটার মাধ্যমে আমি এক্সপেরিমেন্টাল ডিজাইনটা তোমাদের বোঝাতে হয়তো কিছুটা পারবো। তো বিষয়টা হচ্ছে যে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট মানে কিছু বাচ্চা, একটা দেশে কিছু বাচ্চার উপরে একটা পরীক্ষা করা হবে যে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে হচ্ছে একেবারে 24 একেবারে ছোট বাচ্চা যারা, ছোট বাচ্চাদের হচ্ছে আর্লি ডেভেলপমেন্ট, যেটা চাইল্ডের যে আর্লি ডেভেলপমেন্ট, যে হচ্ছে হাঁটতে শেখা, তারপর হচ্ছে রং চেনা বা হচ্ছে বিভিন্ন খেলনাগুলো হচ্ছে ঠিকঠাক মতো জোড়া দেওয়া, এগুলা কিন্তু তাদের ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাদের আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, এগুলাকে হচ্ছে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বলা হয়। তো এই আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট স্কেলটা কেমন, সেটা হচ্ছে আমরা একটু একটা দেশে বা একটা এরিয়াতে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল বা হচ্ছে RCCT, অথবা এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনের মাধ্যমে এটা আমরা করব। ঠিক আছে, তো ফার্স্টেই হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন ফার্স্টে আমি বেশ কিছু শিশু হচ্ছে এখানে নিয়েছি, যাদের উপরে আমি হচ্ছে এই আর্লি চাইল্ড ডেভেলপমেন্টটা অবজার্ভ করব হচ্ছে কিছু ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে। সরি, তো ফার্স্টেই আমি কি করব, এখানে আমার কিছু পপুলেশন আছে, চাইল্ডের কিছু পপুলেশন আছে, এখান থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমি কিছু, এই যে এখানে অনেক পপুলেশন ছিল, এখান থেকে কিছু বাচ্চা আমি বেছে নিলাম র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, যাদের উপর আমি এক্সপেরিমেন্টটা করব, এবং তাদেরকে আমি এই স্টাডিটা 24 মাস ধরে করব। ঠিক আছে, এখানে এই যে ব্ল্যাক দিয়ে হচ্ছে আমি রিসার্চ স্যাম্পল গুলাকে বুঝিয়েছি, এই পপুলেশন থেকে র্যান্ডম স্যাম্পলিং করে এই রিসার্চ স্যাম্পলের বাচ্চাগুলোকে আমি নিয়েছি, এবং এদের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়ার মাধ্যমে হচ্ছে 24 মাস এটা হচ্ছে এই হচ্ছে ট্রায়ালটা হচ্ছে আমি কন্ডাক্ট করব বা হচ্ছে এই স্টাডিটা কন্ডাক্ট করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে যে বাচ্চাগুলোকে আমি নিলাম, এই বাচ্চাগুলোকে আমি 4টা গ্রুপে ফেলে দিলাম। আমি আগেই বলেছি যে 2 ধরনের গ্রুপ হবে আমার, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে ইন্টারভেনশন গ্রুপ। এখন ইন্টারভেনশন গ্রুপকে কিন্তু আমি কতগুলা সাব গ্রুপে ভাগ করতেই পারি, কারণ হচ্ছে যে আমি যে ট্রিটমেন্টটা দিব হচ্ছে যারা ট্রিটমেন্ট পাবে তারাই কিন্তু আমার ইন্টারভেনশন গ্রুপ। ঠিক আছে, আর কন্ট্রোল গ্রুপ হচ্ছে যাদেরকে আমি মোটামুটি ট্রিটমেন্ট হচ্ছে দিব না, বা হচ্ছে একটা কিছুই দিব না, বা হচ্ছে যে ট্রিটমেন্ট দিব এটা আসলে ওটার সাথে খুব রিলেটেড কিছু না, এরকম। মানে মোদ্দা কথা হচ্ছে কন্ট্রোল গ্রুপ হচ্ছে আমার ট্রিটমেন্ট না দিয়ে আমি দেখবো নর্মালি কিভাবে ডেভেলপমেন্ট করে, কোনো ডেভেলপমেন্ট হয় কিনা। আর ইন্টারভেনশন গ্রুপ হচ্ছে যাদেরকে আমি ট্রিটমেন্ট দিব। এখন সেই ট্রিটমেন্ট তো আমার 3-4টা ট্রিটমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমার ইন্টারভেনশন গ্রুপ কিন্তু 3-4টা হবে। তো এখানে আমি এই যে বাচ্চাদের উপরে যে হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করে যে বাচ্চাগুলোকে আমি নিয়েছি, সেগুলাকে আমি দুই ধরনের গ্রুপে ভাগ করেছি।
ধরনের হচ্ছে কন্ট্রোল গ্রুপ, আরেক ধরন হচ্ছে ইন্টারভেনশন গ্রুপ। সেই ইন্টারভেনশন ধরনের যে গ্রুপটা আছে, সেই ইন্টারভেনশন ধরনের গ্রুপটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, অর্থাৎ 3 ধরনের ট্রিটমেন্ট দিয়েছি বা 3 ধরনের ইন্টারভেনশন দিয়েছি। ইন্টারভেনশন 1, ইন্টারভেনশন 2, ইন্টারভেনশন 3 দিয়ে আমি টাইমের সাথে সাথে আউটকামটা দেখার চেষ্টা করছি। এই যে কন্ট্রোল গ্রুপ হচ্ছে রেড দিয়ে ডিনোট করা হয়েছে, আর ইন্টারভেনশনটাকে আমি গ্রিন দিয়ে ডিনোট করেছি। তো এই যে কন্ট্রোল গ্রুপ আর হচ্ছে টাইমের সাথে সাথে আউটকাম বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, বা তারা হচ্ছে ডেভেলপমেন্ট কতটা হয়েছে, তাদের হচ্ছে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট বেড়েছে বা কমেছে, আউটকামটা কেমন হয়েছে সেটা। ঠিক আছে, তো টাইমের সাপেক্ষে আমি দেখবো যে আউটকামটা কিরকম, সেটা কি হচ্ছে কন্ট্রোল গ্রুপে বেশি না হচ্ছে ইন্টারভেনশন গ্রুপে বেশি। ঠিক আছে, এটা আমরা দেখবো। তো এখানে দেখো আমি একটু ছবির মাধ্যমে আরেকটু দেখানোর চেষ্টা করেছি যে দেখো এখানে এই যে 3টা ইন্টারভেনশন আমার গ্রুপ ছিল, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, 3টা ইন্টারভেনশন গ্রুপ, আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর হচ্ছে এগুলা হচ্ছে আমার ইন্টারভেনশন গ্রুপ। তো ইন্টারভেনশন গ্রুপের মধ্যে একটা গ্রুপকে আমি যেহেতু আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট দেখতে চাচ্ছি, তো আমি কি ট্রিটমেন্ট দিচ্ছি। তো আর্লি চাইল্ড গ্রুপে যে প্রথম যে ইন্টারভেনশন গ্রুপটা ছিল, প্রথম ইন্টারভেনশন গ্রুপে আমি শুধুমাত্র হচ্ছে ভিটামিন দিয়েছি। হ্যাঁ, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে কেমন হয় সেটা অবজার্ভ করার জন্য, যে 24 মাস যে আমি তাদেরকে হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে রাখছি বা ট্রায়াল যে চালাচ্ছি, সেখানে হচ্ছে প্রথম ইন্টারভেনশন গ্রুপটাকে আমি ভিটামিন দিয়েছি। দ্বিতীয় ইন্টারভেনশন গ্রুপটাকে আমি হচ্ছে আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের কিছু সহকারী এলিমেন্ট দিয়েছি, যে যেসব অ্যাক্টিভিটি করলে, যেসব ট্রিটমেন্টের অ্যাক্টিভিটি করলে হচ্ছে বাচ্চাটার আর্লি ডেভেলপমেন্টটা ভালো হবে। ঠিক আছে, আর আরেকটা গ্রুপে আমি ভিটামিনও দিয়েছি, আবার হচ্ছে আরেকটা বাচ্চাদের গ্রুপকে আমি হচ্ছে ভিটামিনও দিয়েছি, আবার হচ্ছে তাদের আর্লি ডেভেলপমেন্টের জন্য কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোও অ্যাপ্লাই করেছি। তো হচ্ছে 3টা ইন্টারভেনশন গ্রুপের যে 3টা ভাগ আমি করেছি বা 3টা সাবক্লাস যে করেছি, প্রত্যেকটা ইন্টারভেনশন গ্রুপে হচ্ছে আমি 3 ধরনের ট্রিটমেন্ট দিয়েছি। ঠিক আছে, আর কন্ট্রোল গ্রুপে কি করেছি, কোনো ট্রিটমেন্টই দেইনি। কোনো ট্রিটমেন্ট না দিয়ে দেখার চেষ্টা করেছি যে বাচ্চাটা নর্মালি প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিকভাবে কতটা ডেভেলপমেন্ট করছে। ঠিক আছে, এই যে আমি হচ্ছে ইন্টারভেনশন গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ, এই 2টা গ্রুপে ভাগ করার মাধ্যমে হচ্ছে কন্ট্রোল গ্রুপে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে আউটকাম, আর হচ্ছে ইন্টারভেনশন গ্রুপে ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, এই যে এটা দেখতে চাচ্ছি, এইটাই হচ্ছে আমার হচ্ছে আরসিসিটি। আর এই আরসিসিটি হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। তো আশা করি এই এক্সাম্পলটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে এই স্টাডি ডিজাইনের সবচেয়ে ইজি একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরে আমি চলে যাই পরবর্তী স্টাডি ডিজাইনে, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। দেখো, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইনের মতোই, কিন্তু এখানে হচ্ছে 2টা জিনিস হচ্ছে উল্লেখযোগ্য। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে আমরা যেমন হচ্ছে শুধু হচ্ছে আর্টিফিশিয়ালি, আমি বলেছিলাম যে আর্টিফিশিয়ালি ম্যানিপুলেশন থাকতে হবে আর হচ্ছে র্যান্ডমাইজেশন থাকতে হবে, কিন্তু কোয়াসি এক্সপেরিমেন্টালে হচ্ছে আর্টিফিশিয়ালি ম্যানিপুলেশন থাকবে কিন্তু র্যান্ডমাইজেশন জিনিসটা থাকবে না, অর্থাৎ র্যান্ডমলি অ্যালোকেটেড হবে না, আমার যে ট্রিটমেন্টটা আমি দিব সেটা র্যান্ডমলি অ্যালোকেটেড হবে না। ঠিক আছে, এই 2টা ফ্যাক্টর হচ্ছে আগেরটার মতোই, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে র্যান্ডমাইজেশন বিষয়টা থাকবে না। আর হচ্ছে এখানে ঘটনাটা এরকম ঘটবে যে একটা ট্রিটমেন্ট আমি হচ্ছে লঞ্চ করতে চাবো, যে হ্যাঁ এই ট্রিটমেন্ট আমি দিতে চাচ্ছি। এই ট্রিটমেন্টটা দেওয়ার আগে একটা নির্দিষ্ট সংখ্যক সাবজেক্ট যাদেরকে আমি ট্রিটমেন্ট দিব, তাদেরকে ফার্স্টে আমি চেক আপ করবো, বা হচ্ছে তাদেরকে আমি ফার্স্টে দেখে নিব, ফার্স্টে আমি তাদেরকে চেক করব যে তাদের কি অবস্থা, ওই ট্রিটমেন্টটা বা হচ্ছে যে ট্রিটমেন্ট আমি লঞ্চ করতে চাচ্ছি বা হচ্ছে যেটা আর কি লঞ্চ করছে সেটার পূর্ববর্তী অবস্থায় হচ্ছে আমার হচ্ছে সাবজেক্টের কি অবস্থা ছিল, এবং ওই ট্রিটমেন্টটা লঞ্চ করার পরে পরবর্তীতে হচ্ছে আমার সাবজেক্টের কি অবস্থা হয়েছে, ওই 2টা পূর্ববর্তী এবং পরবর্তী ট্রিটমেন্ট দেওয়ার পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা, এই 2টা অবস্থা হচ্ছে আমি জাস্ট কম্পেয়ার করব। আর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমার কি ছিল, আমি হচ্ছে 2 ধরনের গ্রুপ নিয়েছিলাম, একটা ছিল আমার কন্ট্রোল গ্রুপ আর একটা ছিল আমার হচ্ছে ইন্টারভেনশন গ্রুপ। জাস্ট হচ্ছে আমি দেখেছি যে ইন্টারভেনশন গ্রুপে
হচ্ছে চেঞ্জটা কেমন হচ্ছে, আর কন্ট্রোল গ্রুপে চেঞ্জটা কেমন হচ্ছে, একটা একটার সাথে কম হচ্ছে না বেশি হচ্ছে, কি ধরনের কম্পারিজন করেছিলাম। ঠিক আছে, আর এক্সপেরিমেন্টাল কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনে আমরা হচ্ছে কম্পারিজন করব, কিন্তু সেটা হচ্ছে ট্রিটমেন্টটা দেওয়ার আগের অবস্থায় কি অবস্থা ছিল এবং ট্রিটমেন্ট দেওয়ার পরবর্তীতে সেই সেম সাবজেক্টের কি অবস্থা হয়েছে, এই দুইটা জিনিসের তুলনা করব। এই হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে কি বলবো, মানে পার্থক্য বলো বা হচ্ছে আলাদা করে চেনার উপায়। ঠিক আছে, এখন এই কোয়াসি এক্সপেরিমেন্টাল গ্রুপে হচ্ছে আমার ওয়ান গ্রুপ কম্পারিজন হতে পারে, মাল্টিপল গ্রুপ কম্পারিজন হতে পারে, অথবা হচ্ছে দুইটারই সংমিশ্রণ থাকতে পারে। ঠিক আছে, আর সেক্ষেত্রে সাধারণত দেখা যায় এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনের থেকে কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইনটা বেশি হচ্ছে ইজি বা মোর ফিজিবল, এটা হচ্ছে এক্সপেন্সিভ কম, বা হচ্ছে কম টাইমের মধ্যে আমরা এটা করতে পারি। মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনের থেকে হচ্ছে এটা বেশি ফিজিবল আর কি, বেশি হচ্ছে সহজ সাধ্য আর কি। তো এই গেল হচ্ছে আমার কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। আমরা সেক্ষেত্রে দুইটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পল যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে একটা হসপিটাল একটা হ্যান্ড ডিসইনফেক্টর ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। এখন সেক্ষেত্রে এই যে হ্যান্ড ডিসইনফেক্টর হচ্ছে দিবে, এটা হচ্ছে আমার ইন্টারভেনশন। ঠিক আছে, ট্রিটমেন্টটাই আসলে মেইনলি আমার ইন্টারভেনশন। ঠিক আছে, ইন্টারভেনশন বোঝা, ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার বিষয়টাই হচ্ছে আমার ইন্টারভেনশন। তো এখন এই ইন্টারভেনশনটা আমি ইমপ্লিমেন্টেশন করব, মানে হ্যান্ড ডিসইনফেক্টরটা ইমপ্লিমেন্ট করার আগে আমি আমার যেই ক্লিনিকে, যে হসপিটালে আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, প্রথমে এই হ্যান্ড ডিসইনফেক্টর অ্যাপ্লাই করার পূর্ববর্তী অবস্থায় হসপিটালের পেশেন্টদের হচ্ছে এফেক্টেড হওয়ার কি অবস্থা ছিল, এবং হ্যান্ড ডিসইনফেক্টরটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার পরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে রেজাল্টটা কেমন আসছে, অর্থাৎ হচ্ছে হসপিটালের পেশেন্টদের ইনফেক্টেড হওয়ার অবস্থাটা কেমন আসছে, এই দুইটা সাইড, এই দুইটা রেজাল্ট আমরা অ্যানালাইজ করব। অর্থাৎ ইন্টারভেনশন ইমপ্লিমেন্টেশন করার আগের পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা, এই দুইটা অবস্থার হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা হসপিটালে যদি নিউমোনিয়া ভেন্টিলেশন প্রবলেমের হচ্ছে ইনক্রিজিং রেট থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কন্ট্রোল করার জন্য আমি এডুকেশনাল কোন একটা সাপোর্ট, এডুকেশনাল ইন্টারভেনশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, এখন সেক্ষেত্রে ভিএপি কন্ট্রোল করার জন্য হচ্ছে ভিএপি হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে নিউমোনিয়া ভেন্টিলেশন রিলেটেড। ঠিক আছে, এইটার ইনক্রিজিং রেট কন্ট্রোল করার জন্য বা হচ্ছে এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য হচ্ছে যদি আমার হচ্ছে ওই হসপিটাল অথরিটি একটা এডুকেশনাল ইন্টারভেনশন অ্যাপ্লাই করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে এডুকেশনাল ইন্টারভেনশনের হচ্ছে অ্যাপ্লাই করার পূর্ববর্তী ভিএপির অবস্থা, রেট, এবং এডুকেশনাল ইন্টারভেনশন অ্যাপ্লাই করার পরবর্তী ভিএপের যে রেট, সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করব। এই বিষয়টা, এই পুরো বিষয়টাই হচ্ছে আমার কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইনের হচ্ছে কাজ বা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যে একটা ইন্টারভেনশন বা একটা ট্রিটমেন্ট আমি দেওয়ার পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা, এই দুইটা বিষয় আমি হচ্ছে যা হচ্ছে আগে কিরকম রেট ছিল আর ইন্টারভেনশন বা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার পরবর্তীতে কি রেট ছিল, এই দুইটা আমি অ্যানালাইজ করবো, এই দুইটা কম্পেয়ার করবো। ঠিক আছে, এই হলো আমার কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা, এরপরে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখবো হচ্ছে অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি হচ্ছে কিছুই না, এটা খুব স্বল্প পরিসরের একটা জিনিস, যে আমি জাস্ট একটা স্টাডি করব, স্টাডি করে টাইম, প্লেস, হচ্ছে টাইম, প্লেস, এগুলোর উপর বেস করে একটা স্টাডি করবো, জাস্ট একটা পার্টিকুলার ডিজিজকে ডিসক্রাইব করার জন্য, একটা হেলথ ইভেন্টকে ডিসক্রাইব করার জন্য জাস্ট আমি হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে জাস্ট তাদেরকে অবজার্ভ করব, মানে একটা অবস্থাকে জাস্ট অবজার্ভ করে রিপোর্ট করব যে বিষয়টা এখন পার্টিকুলার ডিজিজ এখন এই অবস্থা আছে, এই
ঘটেছে, এই অবস্থা এতজন আক্রান্ত হয়েছে, বা এরকম ধরনের জাস্ট একটা রিপোর্ট করা। হ্যাঁ, এখানে হচ্ছে রিসার্চারের কোনো হচ্ছে চয়েস অ্যাপ্লাই করার কোনো অপশন নাই। যেমন এক্সপেরিমেন্টাল, কোয়াসি এক্সপেরিমেন্টালে আমরা যেমন দেখেছিলাম যে আমরা কিছু ইন্টারভেনশন গ্রুপকে হচ্ছে ট্রিটমেন্ট দিয়েছিলাম, তারপর অবজার্ভ করেছিলাম, এখানে হচ্ছে রিসার্চারের একটা চয়েস ছিল, কিন্তু এখানে কোনো সেই ধরনের চয়েস থাকবে না। জাস্ট হচ্ছে আমি আমার পেশেন্টকে বা হচ্ছে আমার সাবজেক্টকে সিম্পলি অবজার্ভ করবো। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে দ্য স্টাডি অ্যাবাউট দ্য অ্যাসোসিয়েশন বিটুইন মিউজিক এডুকেশন অ্যান্ড গ্রেডস, যে মিউজিক এডুকেশনের অ্যাপ্লাই করার সাথে সাথে তাদের গ্রেডটা জাস্ট হচ্ছে আমি রিপোর্ট করছি, যে অবজার্ভ করে দেখছি যে এরকম এরকম হচ্ছে, এরকম এডুকেশন দেওয়ার ফলে এরকম এরকম গ্রেড তারা পাচ্ছে, জাস্ট আমি রিপোর্ট করলাম। এটা হচ্ছে জাস্ট অবজারভেশনাল স্টাডি। এবার আমরা আসি যে একটা অবজারভেশনাল স্টাডিতে আমরা সাধারণত কি কি মেইন স্টেপ হচ্ছে ফলো করে থাকি। আচ্ছা, তো হচ্ছে স্টেপগুলোর মধ্যে প্রথমেই আমাদের যেটা কাজ হবে, আমরা প্রথমে আমাদের স্টাডির ফোকাস কোনটা সেটাকে খুঁজে বের করব। ঠিক আছে, যে আমরা আসলে আমরা কোন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, বা হচ্ছে আমরা হচ্ছে কি বিষয় অ্যান্সার করার জন্য, বা হচ্ছে আমার মেইন কোশ্চেনটা কি, কোন কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে স্টাডিটা করছি। ঠিক আছে, ওই বিষয়গুলো আগে আমরা ফোকাস করব। তারপরে আমরা হচ্ছে ডাটা কালেকশনের জন্য একটা প্ল্যান করব। ঠিক আছে, প্ল্যান করার পরে হচ্ছে আমরা ওই ডাটা কালেকশনের জন্য কোন স্যাম্পলিং মেথডটা ব্যবহার করব সেটা দেখব। তারপরে হচ্ছে আমি ডাটা কালেকশন করব। ডাটা কালেকশন করার পরে সেই ডাটাটাকে আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর, কিছু স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ এগুলা ব্যবহার করে জাস্ট ওই ডাটাটাকে ডিসক্রাইব করব আর ইন্টারপ্রিট করব, এবং এর আলোকে হচ্ছে একটা জাস্ট ওই স্টাডিটা একটা রিপোর্ট তৈরি করব। আমি আগেই বলেছি অবজারভেশনাল স্টাডিতে আমার কোনো কিছুই কাজ নেই, জাস্ট হচ্ছে আমি আমার স্টাডিটা ফোকাস করে সেটা রিলেটেড হচ্ছে ডাটা কালেকশন করে সেটাকে হচ্ছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ডিসক্রাইব করে ইন্টারপ্রিট করা, আর হচ্ছে কি কি ফাইন্ডিংস আমরা এখানে পেয়েছি জাস্ট হচ্ছে ব্যাখ্যা করা, অবজার্ভ যা আমরা অবজার্ভ করেছি সেটারই একটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি আসি ডেসক্রিপটিভ স্টাডি। আচ্ছা, ডেসক্রিপটিভ স্টাডি এক ধরনের অবজারভেশনাল স্টাডি। যে অবজারভেশনাল স্টাডি যেমন আমি একটু আগে বললাম সেটারই আন্ডারে আছে ডেসক্রিপটিভ স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডি এক ধরনের অবজারভেশনাল স্টাডি। এখানে সাধারণত আমরা হাইপোথিসিস জেনারেট করে থাকি, এবং সেক্ষেত্রে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে দিয়ে থাকি, যে কখন হচ্ছে কে বা কোথায় আউটকামটা ঘটেছে, মানে কখন আউটকামটা বা ডিজিজটা হয়েছে, কাদের ডিজিজটা হয়েছে, বা কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ডিজিজটা হয়েছে, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য সাধারণত আমরা ডেসক্রিপটিভ স্টাডিটা কন্ডাক্ট করে থাকি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে সে পার্সন এবং প্লেস এগুলো আমাদের হচ্ছে কনসার্ন বিষয়, যে পার্সন কোন এজের, সেক্সের, অকুপেশনের সেটা আমাকে দেখতে হবে, প্লেসটা কোথায়, রেসিডেন্স কোথায়, হচ্ছে ওয়ার্কিং প্লেস কোথায় বা হসপিটাল কিনা, সেগুলো আবার হচ্ছে হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডির আন্ডারে আসবে। তারপরে হচ্ছে ওয়েন হোয়েন ইভেন্টটা আসবে, যে এটা আসলে টাইম বলতে বা হচ্ছে হোয়েন ইভেন্টের বিষয়টা হচ্ছে ডায়াগনোসিসটা কি হয়েছে বা রিপোর্টিংটা কি হয়েছে, এগুলো আমাদের ডেসক্রিপটিভ স্টাডিতে আসবে। এরপরে আমরা আসি হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডি। তো অ্যানালাইটিক্যাল স্টাডিও হচ্ছে অবজারভেশনাল স্টাডি, অবজারভেশনাল স্টাডিরই হচ্ছে অংশ, বা হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডি। আর আচ্ছা, আমরা আগে স্লাইডে ডেসক্রিপটিভ, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে ডেসক্রিপটিভ অবজারভেশনাল স্টাডি মেইনলি হচ্ছে ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল স্টাডিরই হচ্ছে সংমিশ্রণেই হচ্ছে অবজারভেশনাল স্টাডি। তো অ্যানালাইটিক্যাল স্টাডিও হচ্ছে আমার এক ধরনের অবজারভেশনাল স্টাডি। আমরা হচ্ছে একটু হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি যেমন দেখেছিলাম যে এখানে আমরা হচ্ছে হাইপোথিসিস জেনারেট করে থাকি। ঠিক আছে, ডেসক্রিপটিভ স্টাডিতে আমরা হাইপোথিসিস জেনারেট করে থাকি, আর অ্যানালাইটিক্যাল স্টাডিতে আমরা হাইপোথিসিস টেস্ট করে থাকি। ঠিক আছে, এবং অ্যানালাইটিক্যাল স্টাডিতে আমরা সাধারণত হোয়াই এবং হাউ এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি, এবং অ্যানালাইটিক্যাল স্টাডিতে আমরা এক্সপোজার আউটকাম এর রিলেশনশিপটা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করি। এখানে এক্সপোজার আউটকাম রিলেশনশিপ বলতে যেমন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যেমন কোনো একটা অভ্যাস যেটা আমার একটা রোগের ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, সেটার মধ্যে রিলেশন আমি যেমন স্মোকিং হচ্ছে লাং ক্যান্সার ঘটাতে পারে, এখানে স্মোকিং হচ্ছে এক্সপোজার, ঠিক আছে, আর আউটকাম কি লাং ক্যান্সার।
তো হচ্ছে এক্সপোজার থাকার কারণে বা হচ্ছে যে স্মোকিং করার কারণে আমার লাং ক্যান্সার হয় বা হয় না, কাদের মধ্যে হচ্ছে বা কি হচ্ছে, এই যে এক্সপোজার আউটকাম মানে হচ্ছে লাং ক্যান্সারের সাথে হচ্ছে স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের যে রিলেশনশিপ বের করার হচ্ছে চেষ্টা করা হচ্ছে, এটা এক ধরনের অ্যানালাইটিক্যাল স্টাডি। আচ্ছা, অর্থাৎ এক্সপোজার আউটকাম রিলেশনশিপটা আমরা দেখার চেষ্টা করি অ্যানালাইটিক্যাল স্টাডিতে। এক্ষেত্রে হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডিতেও আমরা হচ্ছে কিছু কম্পারিজন গ্রুপ আমরা এখানে ইনক্লুড করে থাকি। আর হচ্ছে অ্যানালাইটিক্যাল স্টাডি হচ্ছে বেশ কিছু পপুলার অ্যানালাইটিক্যাল স্টাডি আছে, সেগুলোর মধ্যে রয়েছে কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশন স্টাডি। তো আজকে মোটামুটি হচ্ছে ক্লাসের যে টপিকগুলো আমার হচ্ছে ঠিক করেছিলাম তোমাদেরকে হচ্ছে দেখাবো, তো এই হচ্ছে সেগুলো। আশা করছি নেক্সট টাইমে আমরা অ্যানালাইটিক্যাল স্টাডির আন্ডারে যে কোড স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি বা ক্রস সেকশনাল স্টাডি আছে সেগুলো আমরা হচ্ছে ডিটেইল পড়ার চেষ্টা করব। সেগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ আমাদের জন্য। এগুলো হচ্ছে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে, তোমরা সাবধানে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।